আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আজকের লাইভটি যেখান থেকে দেখছেন সকলে লাইভটি শেয়ার করে দিবেন। আজকের লাইভটির বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের যুব সমাজ, হতাশা, বাংলাদেশের পরিস্থিতি, সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের মাঝে আজকে আবারও লাইভে হাজির হলাম। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু বিষয় বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে আপনাদের মাঝে লাইভ এবং ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। সেম আপনার আজকে দিনেও সকাল সকাল বৃষ্টি হওয়ার কারণে আমি সকাল থেকে লাইভে আসার চেষ্টা করছিলাম, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে শব্দ শোনা যাবে না বিধায় আমি লাইভে যুক্ত হতে পারিনি। এই জন্য লাইভে আসতে একটু দেরি হয়ে যায়। তার উপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু হতাশায় ডুবে আছি, বাংলাদেশের যুব সমাজের ৮০% আসলে হতাশার মধ্যে ডুবে আছে, সেটি আমরা দেখতেছি। আমি একজন যুবক, আপনি অবশ্যই যেখান থেকে দেখছেন এটা শিওর যে আপনি অবশ্যই বাংলাদেশের একজন যুবক। যাই হোক, আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশের ভাইরাল যে ইস্যুগুলো আছে, বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যুব সমাজের যে দাবিগুলো আছে, সেখানে সবচেয়ে বড় দাবি হচ্ছে প্রথমে ধরতে গেলে কোটা আন্দোলন বা কোটা প্রথা খবর দেওয়া। যুব সমাজদের বর্তমান যে স্লোগান সেটি হচ্ছে সারা দেশে খবর দে, কোটা প্রথার খবর দে। এখান থেকে এটি প্রমাণিত বাংলাদেশের যুব সমাজ আসলে কোনো কোটা চাই না। একদিকে যুব সমাজ যেমন কোটা চাই না, ঠিক অন্যদিকে যারা আজকে উচ্চ পদস্থে আছে, যারা সরকারি চাকরিজীবী আছে, যারা কর্ম কর্ম কর্মস্থানে আছে, তারা দেশকে, দেশের যুব সমাজকে আসলে হতাশা করে রাখছে। এটা এখান থেকে প্রমাণিত যে পিএসসি নামে যে একটি সংগঠন আছে, বাংলাদেশের সবচেয়ে বড় নিয়োগের যে স্বচ্ছতা আমরা এতদিন ধরে জানতাম, সেই পিএসসির যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, ওনার যিনি ড্রাইভার সৈয়দ আবেদ আলী নামের, এবং পাশাপাশি আরো অনেকের নাম শোনা যাচ্ছে। ওনাকে দেখলে, আবেদ আলী কে দেখলে মনে হবে যেন উনি একজন বড় বুজুর্গ, এরকম অবস্থা। আমরা ওনার যে ছবিগুলো দেখলাম মিডিয়াতে, যে ছবিগুলো ভাইরাল হয়েছে, সেই ছবিগুলোতে আমরা স্পষ্ট এটি দেখলাম যে উনি আসলে বড় একজন বুজুর্গের মতন। এই যে দেখেন, উনি যে বেশটা ধরে মানুষের মধ্যে বা বাংলাদেশের মানুষের কাছে যে প্রতারণাটা করেছে, আমার মনে হয় এরকম প্রতারণা আহ আরো লুকায়িত আছে। তবে বাংলাদেশের যুব সমাজ এখন জেগেছে। এখন বাংলাদেশের যুব সমাজ ও ছাত্র সমাজ তারা জেগেছে, তারা রাজপথে আছে। তারা চায় এটার একটা সুষ্ঠু সমাধান। তারা নিয়োগগুলো স্বচ্ছ হওয়ার জন্য, মেধাভিত্তিক হওয়ার জন্য এখন কোটা আন্দোলনের স্লোগানে আছে। তারা চায় সংসদে আইন করে যেন সেটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, কোটা নামক যেন কোনো অভিশাপ তফাৎ বাংলাদেশে না থাকে। যেহেতু স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার যে সূচনা, বাংলাদেশের স্বাধীনতার যে মূল ভূমি বা মূল যে বিষয়বস্তুগুলো ছিল, সেখানে পাকিস্তানের শোষণ থেকে, পাকিস্তানের কোটা নামক যে অভিশাপ ছিল, কোটা নামক যে বৈষম্য ছিল, কোটা নামক পাকিস্তানের যে শোষণ ছিল, সেখান থেকে বাঁচার জন্য আসলে বাঙালিরা যুদ্ধ করেছে। বাঙালির ছাত্র সমাজ, যুব সমাজ, বাংলার একত্রিত মানুষ যুদ্ধ করে তারপরে বাংলাদেশকে স্বাধীন করেছে। এরকম একটি স্বাধীন দেশে আবারও কোটা রাখতে হবে, এরকম আসলে কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। সুতরাং এটাই বলা যায় যে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের অভিভাবকগণ, বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী যেহেতু কোটার বিপক্ষে আছে, সুতরাং আমি মনে করি সংসদে এটি নতুন করে আইন পাস করে যেন সম্পূর্ণরূপে কোটা বাতিল হয়ে যায়। তবে আমাদের আরেকটি দাবি আছে, সেটি হচ্ছে বাংলাদেশের আরেকটি আমাদের বলতে গেলে ভাই ও ব্রাদার, যারা ভাই বোন আছে প্রতিবন্ধী,
যারা পড়াশোনাকে কেন্দ্র করে নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রস্তুত আছে, তাদের জন্য কোটার ব্যবস্থা থাকে, তাদের জন্য 1 থেকে 5% যদি তারা কোটার অন্তর্ভুক্ত হয়, আমরা মনে করি যে তারা পিছিয়ে থাকবে না, যেহেতু তারা প্রতিবন্ধী, তারা আমাদের সাথে, আমাদের ভাই, আমাদের বোন, তারা আমাদের সাথে এক হয়ে তারা একটি চাকরি পাবে এবং তাদের কর্ম ক্ষমতা বাড়াবে, তারা মেধার দক্ষতা, মেধার স্বাক্ষর রাখবে বলে আমরা আশা করছি। এই জন্য সংসদে নতুন করে আইন করতে হবে যেন বাংলাদেশে কোনো ধরনের কোটা রাখা যাবে না, শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য 1 থেকে 5% কোটা রাখা যায়। সেটি একটু আমলে নিয়ে যদি বাংলাদেশ সরকার কাজ করে, আমার মনে হয় যুব সমাজ যারা আজকে মাঠে আছে, যারা আজকে রাস্তাঘাটে আন্দোলনরত আছে, তারা আশা করছি পড়ার টেবিলে ফেরত যাবে। এর এটার সারা ছাত্র সমাজ, যারা চাকরি প্রত্যাশী, যারা কোটা আন্দোলনের সাথে জড়িত, তারা সংসদে আইন করে বাতিল না হওয়া পর্যন্ত যাবে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য গতকাল যে হাইকোর্টের এবং যারা আছে, অ্যাটর্নি যারা ছিল, এবং বাংলাদেশের আইন সংসদ, বাংলাদেশের আইন সংবিধানকারী যে সংস্থাগুলো ছিল, তারা একটি আশ্বাস দিয়েছিল যে হাইকোর্টের রায়টি বহাল থাকবে, তোমরা ফিরে যাও 6 সপ্তাহের জন্য, এরকম একটি কথা বলেছিল। তারপরও ছাত্র সমাজ এবং যারা চাকরি প্রত্যাশী, অভিভাবকগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ, তারা আসলে কেউ বাড়ি ফেরার পক্ষে নেই, যেহেতু এটি মুখের কথার উপরে ভিত্তি করে কোনো বাংলাদেশের সংস্থান মহল কাজ করবে না বলে আমি আশা করছি। আমি এটার সাথে একত্রতা প্রকাশ করছি যে বাংলাদেশের সমস্ত যৌক্তিক আন্দোলনের সাথে আমি একমত থাকি সবসময়। আমি কোনো ছাত্রদের আন্দোলনের সাথে একমতই আছি। আমি এটি আশা করব যে বাংলাদেশের এই মুহূর্তে যুব সমাজ, অভিভাবকগণ, চাকরি প্রত্যাশী যারা আছে, যারা সহস্থান মহল, বৃহত্তম জনগোষ্ঠী, তারা সরকারের কথার উপর ভিত্তি করে বাড়ি ফিরবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, পড়ার টেবিলে ফেরত যাবে বলে আমার মনে হচ্ছে না। যেহেতু একটি সাংবিধানিক কাঠামোর প্রয়োজন আছে, সংসদের কাঠামোর প্রয়োজন আছে, সংসদে যদি এটি আইন করে তারপরে যদি বাতিল হয়, বাতিলের কাগজটি যখন আমাদের নজরে চলে আসবে, যখন যারা চাকরি প্রত্যাশী আছে তাদের যখন নজরে চলে আসবে, তখন তারা এটি যাচাই বাছাই করে তারপরে পড়ার টেবিলে ফিরবে বলে আমি আশা করছি। আমি এটার সাথে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে হতাশা, যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হতাশ করে দিয়েছে শুধু আমাদেরকে। আজকে যারা দায়িত্বে প্রাপ্ত আছে, যারা সরকারের উচ্চ পদস্থ দায়িত্ব আছে, যারাই আজকে দেশকে নেতৃত্ব দিচ্ছে, যারাই একটি প্রজন্মকে সুশিক্ষিত করার প্রবণতা ছিল, কিন্তু 63 থেকে বিমুখ করে দিয়েছে। সেটি যে পিসির মতো একটি এরকম দূরদর্শী, এরকম মানে কি বলা যায়, এত সিকিউরিটি মেনটেন করার একটি প্রতিষ্ঠান, সেখান থেকে যদি 10 বছর ধরে প্রশ্ন বিক্রি চলে, সে তো আসলে যুব সমাজ আজকে যারা ফেয়ার ভাবে নিয়োগ প্রাপ্তের জন্য যারা কোটার বিপক্ষে আছে, তারা আসলে কোন দিকে যাবে? মেধার স্বাক্ষর এখানে রাখা সম্ভব হচ্ছে না, যেহেতু প্রশ্ন ফাঁস হচ্ছে। যুব সমাজ একদিকে প্রশ্নের ফাঁসের সাথে হতাশাগ্রস্ত, অন্যদিকে সরকারের যে কল কৌশল, যে কোটা, এটি দিয়ে আসলে ছাত্র সমাজকে এবং যুব সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে বলে আমি মনে করছি। আজকে স্বাধীনতার 53 বছরে বাংলাদেশে কোনো কোটা রাখার
প্রয়োজনীয়তা নাই, যেহেতু যারা 1971 সালে যারা স্বাধীনতার সাথে সরাসরি যুক্ত ছিল তাদের বয়স এখন প্রায় প্রত্যেকেরই 60-এর উপরে বা 70-এর কাছাকাছি। তাদের সন্তান যে সন্তানাদিদের বয়স কমপক্ষে 40-এর প্লাস, 40-এর নিচে কোনো মুক্তিযোদ্ধার এই মুহূর্তে সন্তান আছে বলে আমি মনে করি না। তাদের জন্য যে কোটার প্রয়োজনীয়তা আছে, তাদের জন্য যে চাকরির প্রয়োজনীয়তা আছে, এই মুহূর্তে এরকম কোনো দেখা যাচ্ছে না। আরেকটি প্রবাদ আছে, সেটিও আমি এখানে উল্লেখ করতেছি, সেটি হচ্ছে এরকম প্রবাদটি বলা যায়, যারা স্বাধীনতার সাথে সরাসরি জড়িত, যারা স্বাধীনতা যুদ্ধের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছে, তারা শুধু চাইছিল বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। বাংলাদেশের 7 কোটি মানুষের তারা দোয়া নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। তাদের প্রতি বাংলাদেশের সমস্ত মানুষের 7 কোটি মানুষের দোয়া ও ভালোবাসা ছিল, এবং তারা সেটি তাদের নিজেদের রক্তের বিনিময়ে তারা এই দেশ স্বাধীন করে। তাদের স্বাধীনতার সম্মান, তারা যে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ উপহার দিয়েছে বাংলাদেশের 7 কোটি মানুষকে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি, তাদের প্রতি আজীবন শ্রদ্ধা থাকবে, তাদের সন্তানদের প্রতি শ্রদ্ধা থাকবে। আজকে যারা স্বাধীনতার 53 বছর পরে এসে কোটা দাবি করে, যাদের জন্য কোটার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে, আসলে তারা কোনো মুক্তিযুদ্ধের সাথে জড়িত সরাসরি ছিল না, এবং তারা মুক্তিযুদ্ধের সন্তানও নয়, তারা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি। এই যে আমার বাবা এবং আমি যদি আমার ছেলের জন্য পর্যন্ত চেষ্টা করি, এটা তো আসলে একটা হাস্যকর বিষয়। আসলে সরাসরি যারা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তারা কোনো ধরনের কোটা চাই না। আমরা গতকাল কোটা আন্দোলনের ঘটনা প্রবাহগুলো থেকে, মিডিয়ার কাভারেজ থেকে জানতে পারলাম, সরাসরি এখানে কয়েকজন মুক্তিযোদ্ধা জড়িত ছিল। তারা উচ্চ কণ্ঠে বলেছে, আমরা কোনো ধরনের কোটা চাই না, আমরা কোটা মুক্ত করার জন্য বাংলাদেশ স্বাধীনতার কাজ করেছি, বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে আমরা জীবনের তাদিক দিয়ে, আমরা জীবনকে বিসর্জন দিয়ে, আমাদের মা বোনের ইজ্জতে বিসর্জন দিয়ে কিন্তু তারপরে আমরা এদের স্বাধীন করেছি। এখানে আমাদের কোটা রাখার কোনো প্রয়োজনীয়তা নাই, এরকম আমরা দেখে এসেছি ওদের কথা। কিন্তু অপরদিকে যদি আমরা চাই, আরেকটি নিউজ কভারে দেখলাম, সেটি হচ্ছে বাংলাদেশের যে জাতীয় জাদুঘরের সামনে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান নয়, তারা মুক্তিযোদ্ধার নাতি নাতনি, এরকম কয়েকজন 8 থেকে 10 জনের মতে একটি দল, তারা জাতীয় জাদুঘরের সামনে কয়েকটি ব্যানার নিয়ে হাজির হয়। তারা মানে তারা 30% কোটা দাবি করে, এরকম। আসলে এটি হাস্যকর বিষয়, যেখানে 10 থেকে 12 জন মানুষ 30% কোটা দাবি করে, অপরদিকে 18 কোটি মানুষ, 19 কোটি মানুষ কোটার বিপক্ষে আছে। সেখানে আসলে হাইকোর্ট, আমি মনে করি 18 কোটি মানুষের পক্ষে কাজ করবে। 18 কোটি মানুষের পক্ষে কাজ করার জন্য হাইকোর্ট, আমরা হাইকোর্টকে শ্রদ্ধা করি, আমরা বাংলাদেশের লকে শ্রদ্ধা করি, বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে শ্রদ্ধা করি। এটাই সরকারের কাছে আহ্বান জানাই, যেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো কোটা কথা চালু না থাকে, এটি আমরা বলে যাচ্ছি। আজকের লাইভটি যারা যেখান থেকে যুক্ত হয়েছেন এবং যুক্ত হচ্ছেন, সবাই লাইভটি শেয়ার করে দিবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি উৎসাহ পাবো, আপনাদেরকে আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করতে পারবো। আমি প্রতিদিনের লাইভে আসি, আপনারা দেখছেন আমি বাংলাদেশের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে লাইভে আসি, আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন ঘটনা প্রবাহগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করি। সুতরাং আমি আশা করব যে আপনাদের কাছ থেকে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। যেখান থেকে লাইভটি দেখছেন, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ এর আগে কয়েকটি লাইভের মধ্যে আমি যখন লাইভটি শুরু করছিলাম, এর ভিতরে আমার যে স্পিকার আছে, আমার যে মাইক্রোফোনটি আছে, সেটি বন্ধ হয়ে যায়। আমি মাইক্রোফোনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে সরাসরি আমি এর আগে কথাগুলো স্পষ্ট আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। এই জন্য আমি কয়েকটি লাইভের
লাইভের যে কথাগুলো আপনারা শুনতে পারেননি সেটা আপনাদের কাছে প্রকাশ করছি। আমি আশা করবো যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন, লাইভটি শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা সরাসরি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভালো ভালো আপডেট গুলো আপনাদের মাঝে হাজির করার জন্য। আপনারা আমার পেজটি, আমার যে প্রোফাইলটি আছে সেটি একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আমরা এনগেজ করে রাখবেন। আমি আশা করবো যে আপনাদের মাঝে আমি ভালো ভালো কথাবার্তা নিয়ে বাংলাদেশের যে ঘটনা কাপড়গুলো হয় সেগুলোকে আপনাদের মাঝে প্রতিনিয়ত হাজির হতে পারবো আশা করছি। পাশাপাশি হতাশার জন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে যে একটা কৌশল আমাদের হতাশার মধ্যে ঢুকে আছি সেখান থেকে আমাদের উত্তরণ আমাদেরই করতে হবে, যেহেতু বাংলাদেশ মুহূর্তে সাদা পড়ে গেছে তাদেরকে কে উদ্ধার করতে আসবে সে আশা করাটা বোকামি। আমরা যারা যুব সমাজ আছে তারা নিজেরাই আগে আমরা যুদ্ধ করে আমাদের যে অধিকার, আমাদের যে কোটার যে কোটা মুক্ত বাংলাদেশের বাংলাদেশ হওয়ার যে আমাদের অধিকার, প্রশ্ন পাশ নিয়ে আমাদের আমাদের অবস্থান